26 অক্টোবরে মরহুম জনাব বদরুদ্দোজা চৌধুরী, কর্নেল অলি আহমেদ, সাবেক স্পিকার রাজ্জাক আলী সহ আমরা অনেক এমপি এবং মন্ত্রীরা সেই দিন লিবারেল ডেমোক্রেটিক পার্টি গঠন করেছিলাম। কি কারণে করেছি, কি অবস্থাতে, কিসের পরিপ্রেক্ষিতে করেছি সেই বিষয়ে ইতিপূর্বে অনেকেই এই ব্যাপারে তাদের ধারাবাহিক উত্তর দিয়েছেন। তো আমি আপনাকে একটা এমপি হওয়ার জন্য বা আপনার মন্ত্রী হওয়ার জন্য আমি লিবারেল ডেমোক্রেটিক পার্টি ছাড়ি নাই। কর্নেল অলি আহমেদ এবং আমি দুইজন একসাথেই জেট ফোর্সে যুদ্ধ করেছি এবং আমি কর্নেল অলি আহমেদের কোম্পানিতে আমি প্ল্যাটুন কমান্ডার ছিলাম, স্টুডেন্ট প্ল্যাটুন কমান্ডার ছিলাম যুদ্ধকালীন সময়ে। তো এই সম্পর্কে আপনার তিনিও বহুবার বলেছেন, আমাকে উনি অনেক স্নেহ করতেন। তখন আমি ছাত্র ছিলাম, ছাত্র প্ল্যাটুনকে নেতৃত্ব দিয়েছি। তো অনেকগুলো বিষয়ে যখন আমরা খোলামেলা আলোচনা করি, কারণ আমার বয়স এখন ৭৪, আমি 1979-এ বাংলাদেশের কনিষ্ঠতম সংসদ সদস্যের মধ্যে একজন ছিলাম। তো দল গঠন করেছি, দল গঠন করতে গিয়েও অনেক কাঠখড়ি পোড়াতে হয়েছে। তো আপনার কতগুলো বিষয়ে আমাকে কর্নেল অলি সাহেব প্রেসিডিয়াম বৈঠকে বসে দায়িত্ব দিয়েছিলেন, এই দায়িত্বগুলো আমি যথাযথভাবে পালন করতে চেষ্টা করেছি। এবং যেহেতু আমরা 2012 সন থেকে বিএনপি জোটের সাথে ছিলাম এবং 2018-তে জোট আমাদেরকে 5টি জায়গাতে নির্বাচন করার জন্য, সংসদ সদস্য প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দিয়েছিলেন। তো আমরা 5 জনই সেই সময় আপনার 2018 নির্বাচনের খবর তো আপনি জানেন, দিনের ভোট রাতে হয়েছে। সেই সময় আমরা নির্বাচনে প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মাঠে ছিলাম। তারপরে আপনার একটা পর্যায়ে এসে যখন ফ্রন্ট ভেঙে দেওয়া হলো, যুগপৎ আন্দোলনেও আমরা বিএনপির সাথে ছিলাম। তো ইতিমধ্যে জনাব তারেক রহমান সাহেব একটা ঘোষণা দিলেন যে যুগপৎ আন্দোলন বা আন্দোলনে যারা শরিক ছিল, স্বৈরাচার বিরোধী আন্দোলনে শরিকদের মধ্য থেকে তিনি একটা জাতীয় সরকার গঠন করবেন এবং এর আলোকেই সবার সাথে আলাপ আলোচনা করে যারা তাদের সাথে সম্পৃক্ত ছিল তাদের মধ্য থেকে যারা যোগ্য প্রার্থী নির্বাচনে বিজয়ী হতে পারবে এমন সব ব্যক্তিবর্গকে তারেক রহমান সাহেব মনোনয়ন দেওয়ার জন্য নীতিগতভাবে সিদ্ধান্ত নেন। তারপরে আমিও 2-1 দফা তারেক রহমান সাহেবের সাথে আলোচনা করেছি। আলোচনায় ওনার এক প্রশ্নের জবাবে আমি বলেছিলাম যে আমরা যেহেতু আপনাদের সাথে জোটে ছিলাম, এখন যুগপৎ আন্দোলনে আছি, তো আপনাদের তো সারা বাংলাদেশে সকল নির্বাচনী এলাকাতেই সংসদ সদস্য প্রতিদ্বন্দ্বিতা করার মতো অনেক প্রার্থী আছে। তো আমাদের দল যেই পর্যায়ে আছে সেখানে আপনাদের যদি ইকুয়ালি মনে করেন যে ইকুয়ালি কম্পিটেন্ট, তাইলে অবশ্যই আমরা যারা আপনার সাথে আছি আমাদের প্রার্থীদের কি বিবেচনা করবেন। তো এই বিএনপির দৃষ্টিতে আমরা মাত্র 2 জন, কর্নেল অলি আহমেদের সিট এবং আমার সিট, এই 2টি জায়গাতেই আমরা প্রতিদ্বন্দ্বিতা করে তাদের দৃষ্টিকোণ থেকে নির্বাচিত হওয়ার অবস্থা এই বলে তারা আমাদেরকে আলাপ আলোচনার ভিত্তিতে বললেন যে আপনাদেরকে 2টা সিট ছেড়ে দেওয়া হবে। তো আমি এই বিষয়টি কর্নেল অলি আহমেদ সাহেবের সাথে আলোচনা করেছি। আলোচনা করার পর যে তিনি বললেন যে না, আমরা কেন 2টা সিট নিয়ে তাদের সাথে অ্যালায়েন্স করব। তো আমি বললাম যে দেখেন, আমার যারা কলিগ আছে, আমাদের অনুরোধ ছিল দলটা গঠনের জন্য যারা সম্ভাব্য প্রার্থী তারা অবশ্যই তাদের কনস্টিটিউয়েন্সিতে যাবে, আমাদের দলের প্রতিনিধি হিসাবে সেই জায়গায় কমিটিগুলো গঠন করবে, নির্বাচনের জন্য প্রস্তুতি নেবে। জনাব রেজান আহমেদ, একটু সংক্ষেপে যদি বলতেন, মানে আপনার কথায় কিন্তু মনেই হইতেছে যে আপনি যেহেতু আমি এমপি হওয়ার জন্যই আসলে বিএনপিতে যোগ দিলেন, মানে এটা মনেই হচ্ছে। আসলে আমি অনেক চেষ্টা করতেছিলাম অন্য কিছু না অন্য কিছু বুঝতে, কিন্তু এটাই বুঝলাম না, এমপি হওয়ার জন্য না। আপনি আমার ইতিহাস জানেন, 1991-এ আমরা 3 জন জাতীয় সংসদের স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছিলাম, আমি, মেজর হাফিজ এবং নুরুল ইসলাম মনি। তো আমার কনস্টিটিউয়েন্সিতে এমপি হওয়ার জন্য আমাকে আবার বিএনপিতে যোগদান করতে হবে এমনটা ছিল না। তাহলে আপনি কারণটা বলেন। কারণটা হলো কর্নেল অলি এবং আমি দুইজনই আমরা মুক্তিযোদ্ধা। ওই সময় 2006 সনে দল গঠনের পেছনে একটা বড় কারণ ছিল
যে বিএনপি জামাত ইসলামের সাথে ফ্রন্ট করে 2001-এ নির্বাচন করেছিলেন। এটা আপনারা 5 বছর পরে বুঝছেন গিয়া, এটা আপনারা 5 বছর পরে বুঝছেন? না 5 বছর পরে বুঝছি। ওটা তো আর ম্যাডাম খালেদা জিয়া বা দলের উঁচু পর্যায়ের সিদ্ধান্ত নিয়ে তারা যে সিদ্ধান্ত নেন তার বাইরে তো আর আমার কোনো কিছু বলার থাকে না। বিএনপি যে ক্ষমতা থেকে বাইরে হয়েছে তারপর আপনারা চিন্তা করলেন যে তাহলে আপনারা নতুন দল করবেন, মানে দুঃসময় আপনারা বিএনপিকে ছেড়ে দিলেন, এখন আবার সুসময় আসছে আবার না দুঃসময় বিএনপিকে ছাড়ি নাই। বিএনপি যখন ক্ষমতায় ছিল 26শে অক্টোবরে, তখনই আমরা দল গঠন করি। তখনই আমরা দল গঠন করি। তখন তো আপনি জনাব রেদওয়ান আহমেদ একটি কথা কিন্তু আপনি ঠিক বলছেন যে আপনি শুধু একটা ইয়াংয়েস্ট মুক্তিযোদ্ধা না, ইয়াংয়েস্ট সংসদ সদস্য, আপনি কিন্তু খুব কিন পলিটিক্যাল অবজারভার। আপনি কিন্তু সেই সময় বুঝতে পারতেছিলেন যে একটা 111 আসতেছে, কারণ ততক্ষণে খালেদা জিয়ার সরকার আসলে জনাব ইয়াজউদ্দিন আহমেদকে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্লাস প্রেসিডেন্ট 2 পদ দিয়ে রাখছে, 111-এর প্রতিধ্বনি শোনা যাচ্ছে, এবং সেটা ছিল একটা অ্যাবসলিউট দুঃসময় বিএনপির জন্য। এবং সেই সময় শেখ রাজ্জাক আলী, মরহুম বদরুদ্দোজা চৌধুরী, শেখ রাজ্জাক আলী ও মরহুম আপনার কর্নেল অলি আহমেদ, আপনারা দল ছেড়ে দিয়ে বিএনপিকে যথেষ্ট ভালনারেবল করে তুলছিলেন কিন্তু। এবং যে অভিযোগগুলি আপনারা বিএনপির বিরুদ্ধে আনছিলেন সেই অভিযোগগুলি কিন্তু এখনো মানে এক্সিস্ট করে। এই অভিযোগগুলি কি দূর করার সময় পাইছে বিএনপি যে আপনি বিএনপিতে আবার যাবেন? না, ইতিমধ্যে অনেকগুলো সুদূর প্রসারী পরিকল্পনা তারেক রহমান সাহেব গ্রহণ করেছেন। যেমন 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তিনি জাতির কাছে প্রতিশ্রুতি দিয়েছেন যে রাষ্ট্র সংস্কারে এই 31 দফা তিনি সরকারে গেলে বাস্তবায়ন করবেন। এবং ওই সময় আপনি যে 111-এর কথা বললেন, এই 111 কিন্তু আমাকেও ছাড়ে নাই। আমিও 19 মাস হাজতে ছিলাম বিনা কারণে। না, সেটাও সম্পদের হিসাব, সেটাও আমরা খেয়াল করছি। জি, সেটাও আমরা খেয়াল করছি। কিন্তু জনাব রেদওয়ান আহমেদ, আমি আপনার কাছে আবার আসবো, আবার এসে আপনাকে একটু এটা আপনার কাছে জানতেই চাইবো যে আপনি বিএনপি ত্যাগ করে আপনারা এলডিপি করছিলেন, সেই সময় আপনারা আমাদেরকে বলছিলেন যে আপনারা একটা বিকল্প রাজনৈতিক ধারা প্রতিষ্ঠিত করতে চান। সেইটার বিকল্প ধারা নামটি মানে আরেকটি পার্টি হয়ে গেল, আলাদা হয়ে গেল, আপনারা একটা এলডিপি করলেন। সেসব আপনাদের একটা বিকল্প, যেটাকে আজকের যুগে আমরা আমাদের তরুণ বন্ধুরা এটার একটা নতুন বন্দোবস্ত নাম দিছে। আপনারা কি এমন পরিবর্তন বিএনপিতে দেখলেন যে আপনাদের এখন আবার বিএনপিতে ফিরে যেতে হলো? বা আপনি যে বলতেছিলেন বিএনপির সাথে আপনারা জোটে সবসময় ছিলেন, 2012-তে কি পরিবর্তন বিএনপি আপনাদের প্রতিশ্রুতি করছিল, বা 2026-এ এসে কি পরিবর্তনের ফলে আপনি আজকে ধানের শীষ নিয়ে আবার নির্বাচন করতে যাচ্ছেন, সেটা আমাদেরকে যদি আবার একটু পরিষ্কার করেন। আমরা একটু জনাব সাইফ মুস্তাফিজের কাছে একটু যাই। জনাব সাইফ মুস্তাফিজ, আমি আপনার কাছে এই ব্যাপারটা একটু জানতে চাই যে জামাতে ইসলামী যে আপনাদের সহ আপনারা যে রাজনৈতিক জোটটা বা নির্বাচনী জোটটা যেটা করছেন, সেইটাতে যদি আপনারা সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পান, তাহলে সেইটাতে কে এই সরকারকে নেতৃত্ব দিবে? বা যদি আপনারা বিরোধী দল হওয়ার মতো একটা বড় নিশ্চয়ই এরকম তো আপনাদের আছেই যে আপনারা আসলে হয়তো বিরোধী দল হবেন, সেই ক্ষেত্রে কে এই জোটটাকে নেতৃত্ব সংসদে দিবেন, সেইটার ব্যাপারে কি আপনাদের আলোচনা হয়েছে? আসনগুলো নিয়ে আলাপ আলোচনা চলছে এবং সম্ভাব্য প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় নেতা যদি হয় সেটা কে হতে পারে সেটা নিয়ে এখনো আসলে আলাপ আলোচনা চলছে। আসলে কার কতটুকু মেরিট আছে অথবা কে কতটুকু আসলে যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব দানের ক্ষেত্রে, সেই জায়গা থেকে আসলে 11 দলের মধ্যে এখন আলোচনা চলছে। তো এখন আসলে ফাইনালি সেই ডিসিশনে আমাদের জোট থেকে আসা হয়নি এখন। এইটা যে আপনি যে যোগ্যতার কথা বলতেছিলেন, এটার কোনো পেরিমিটার নির্ধারণ করা হয়েছে? যেমন ধরেন আপনারা 47টা আসনে প্রার্থী দিয়েছেন, আমরা মানে পত্রপত্রিকায় পড়ছি, আপনাদের নেতৃবৃন্দের মুখেও শুনছি যে 30-35টা আসনের ব্যাপারে জামাত ইসলামের সঙ্গে আপনাদের সমঝোতা রয়েছে। অনেক বড় নেতা জামাত ইসলামী ছাড়াও এখানে আমরা অনেক বড় বড় নেতৃবৃন্দের আপনাদের জোটে দেখতে পাচ্ছি। কর্নেল অলি আহমেদ আছেন, আরো অনেকেই আছেন, আসম আব্দুর রবের স্ত্রী আছেন এখানে। তো আমরা চরমোনাইয়ের, তো সেক্ষেত্রে মানে এই পেরিমিটারটা কি হবে যে আপনারা কে এই জোটটাকে নেতৃত্ব দেবেন, সেটার যোগ্যতাটার পেরিমিটারটা আসলে কি হবে? হ্যাঁ, সেটার আলাদা এরকম করে কোনো পেরিমিটার নেই যে আসলে আলাদা কোনো কোয়ালিফিকেশন। ব্যাপারটা হচ্ছে যে দীর্ঘ লাস্ট 17 বছর ধরে যারা রাজপথের আন্দোলন করে আসছে এবং এই জুলাই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে এবং সামনের বাংলাদেশপন্থী যারা রাজনীতি আমরা করতে চাচ্ছি অথবা সংস্কারের প্রশ্নে আমরা সেই জায়গা থেকেই তো মূলত এই জোটটা করা। এবং সেই জায়গা থেকে
যে দলের প্রধানরা যারা আছেন তাদের সমন্বয়ে আসলে সেই সিদ্ধান্তটি আমরা নিব। এটার জন্য আলাদা কোনো ক্রাইটেরিয়া সেট করা হয়নি যে আসলে এই অমুক দল 40টার উপরে যদি সিট পায় তাহলে সেই দল থেকে প্রধানমন্ত্রী হবেন বা বিরোধী দলের নেতা হবেন, এরকম কোনো ক্রাইটেরিয়া এখনো আমাদের মধ্যে এরকম কোনো সেট করা হয়নি। আচ্ছা, আমি এটাকে একটু অন্যভাবে প্রশ্ন করি যে আপনারা এটাকে আদর্শিক জোট নয় নির্বাচনী সমঝোতা বলছেন, যেটা আদর্শিক, কিন্তু আদর্শিক জোট বা আদর্শিক জোট না করে মানে আদর্শের মিল না থাকে কি নির্বাচনী সমঝোতা আসলে করা সম্ভব? মানে আপনার সাথে যার আদর্শের মিল নাই তার সাথে কি আপনি আসলে নির্বাচনী সমঝোতা কখনো করবেন? নির্বাচনী সমঝোতা কি আসলে আদর্শ থেকে নিচে নাকি আদর্শ থেকে উপরে? এই প্রশ্নটার যদি আপনি একটু অ্যাড্রেস করেন, এইটার আবার আরেকটা লেজও আছে, আপনি যদি এটা একটু বলেন আর কি, যে মানে আদর্শের মিল নাই মানে আমরা আপনারা আদর্শের মিল নাই, ধরেন আমরা এরকম একটা অবস্থার কথা কল্পনা করি যে আমরা আদর্শের মিল নাই কিন্তু আমরা একসঙ্গে নির্বাচন করব, এটা কি আসলে সম্ভব কিনা? এটা সম্ভব। মানে প্রিভিয়াস যদি আমি হিস্ট্রি দেখি সেখানে আসলে আওয়ামী লীগের সাথে আমরা জামাতের জোট দেখতে পেয়েছি, আবার বিএনপির সাথে আওয়ামী লীগের সাথে জামাতের জোট দেখতে পান নাই? আসলে আওয়ামী লীগ জামাতের সাথে কখনো জোট করে নাই। মানে তারা একসাথে তো ইলেকশনের জায়গা বা তারা যুগপৎ আন্দোলন সেই 90-এর সময় থেকে শুরু করে, অথবা আমি যদি বিএনপির উদাহরণটাই দিই, বিএনপির তো আসলে 4 দলীয় জোটে আসলে একসাথে তারা ক্ষমতায় এসছে, তো সেই জায়গা থেকে তো তাদের যে আদর্শিক জায়গা সেটা তো কেউ কারোটা সাবস্ক্রাইব করেনি। মানে জামাতের আদর্শটা তো বিএনপি সাবস্ক্রাইব করেনি, আবার বিএনপির আদর্শ তো জামাত সাবস্ক্রাইব করেনি দেখেই আসলে এখন 17 বছর পর এসেও তারা দুই মেরুতে দাঁড়িয়ে রাজনীতি করছেন এবং তাদের নিজস্ব আইডিওলজি দিয়ে তারা রাজনীতিটা করার চেষ্টা করছেন। তার মানে সেই জায়গা থেকে নির্বাচনী জনাব মুস্তাফিজ আপনি বলতে চাচ্ছেন যে আদর্শের মিল না থাকলেও নির্বাচনী সমঝোতা করা সম্ভব, জোট করা সম্ভব? জি সম্ভব। তো সেক্ষেত্রে আমাদের প্রশ্ন হচ্ছে, আপনারা যদি কোনো একটা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন বা প্রচার করেন, সেই ক্ষেত্রে আপনারা কি জোটগতভাবে অভিন্ন ইশতেহার জানাবেন, নাকি নির্বাচনে আপনাদের জোট জয়ী হলে কোন আদর্শে, মানে যেহেতু আপনাদের মধ্যে আদর্শিক জোট নাই, কোন ইশতেহারে আসলে বাংলাদেশের মানুষ পরিচালিত হবে সেটি কি ঠিক আছে, যেহেতু এটা আপনাদের আদর্শিক জোট না? কারণ কতগুলো বিষয় আমরা ধরে রাখছি যে আপনারা খুবই বিপরীতমূলক অবস্থানে আছেন, ধরি যদি আমরা, তো সেইটা কি জনগণ এটা কিভাবে মানে এটা বুঝবে যে আপনারা আসলে কিভাবে সরকার পরিচালনা করবেন বা কিভাবে সংসদে প্রতিনিধিত্ব করবেন? এনসিপির জায়গা থেকে আমরা আমাদের নিজস্ব ইশতেহার তৈরি করছি। আমরা চেষ্টা করছি যে আসলে মানে প্রবলেম সলিউশন বেসড যেই রাজনীতিটা আছে, শুধু অনেক বড় বড় কথা বললাম, সেই জায়গা থেকে আমরা একটা ইশতেহার তৈরি করার চেষ্টা করছি যেটা আসলে বাস্তবমুখী, এবং সেই জায়গা থেকে আমরা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আমাদের সাথে যুক্ত আছে সেটা আমরা আসলে পুরো বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রেই একটা একতা ভিত্তিক যদি একটা ইশতেহার তৈরি করা যায় সেটা নিয়ে একটা আলাপ আলোচনা চলছে। এটা নিয়ে এখনো কোনো ফাইনাল সিদ্ধান্ত আসেনি। আমরা মানে ওই দিন 2-3 ডেজের মধ্যে এটা আসলে আপনাদেরকে জানাতে পারবো। জনাব মুস্তাফিজ, আমি আপনাকে খেয়াল করি যে আপনি অনেক বিষয়ে আসলে আপনার ধারণা খুবই স্বচ্ছ এবং পরিষ্কার। আপনি যদি আমাদের একটু সাহায্য করতেন বুঝতে, যে আমি একটু বুঝতে চেষ্টা করতেছি, ধরেন যৌথ ইশতেহার যদি আপনারা না দেন, আপনাদের ইশতেহারগুলি যদি আলাদা আলাদা থাকে, তাইলে আমরা এই জোটের মাধ্যমে সরকার পরিচালনাটা কিভাবে হইতে দেখবো বা সংসদের প্রতিনিধিত্বটা আমরা কিভাবে দেখবো? তাহলে এটা তো মানে দেখেন, আমি যেটা বুঝি যে আসলে আমাদের আইডিওলজিক্যাল জায়গা থেকে এখানে সবাই সবার জায়গা থেকে ছাড় দিবে। মানে এখানে জোটটা যেহেতু হয়েছে সেখানে সরকার গঠন বা আসলে একতাবদ্ধভাবে যেহেতু আমরা ইলেকশনটা করছি, সেক্ষেত্রে অনেক বিষয় আছে যেটা ধরেন যে জামাত হয়তো বা সাবস্ক্রাইব করে না, সেটা আসলে জোটের জায়গা থেকে তারা আসলে সরে আসবে। তো সেটা আমরা সেই কনফিডেন্সের জায়গা থেকেই আসলে আমরা এই জোটটাতে অংশগ্রহণ করেছি, এবং আমরা মনে করি যে বাংলাদেশ প্রশ্নে এরকম অনেক বিষয় হয়তো বা যে 11টি দল আছে তারা তাদের আদর্শিক জায়গা থেকে কিছু কিছু জায়গা থেকে ছাড় দিবে, এবং মূলত এটা প্রো বাংলাদেশি বা বাংলাদেশপন্থী যেই রাজনীতির মেরুকরণটা সামনের দিকে যাবে সেটার জন্য আসলে ভালো কিছুই হবে। ওকে, আমরাও এটা আশাই করব। তো সবাই যদি ছাড় দেয় তাহলে একটা যৌথ ইশতেহারের দিকে আমরা যাচ্ছি, এবং সেই নির্বাচনী সমঝোতা আসলে আদর্শিক জোটে হতে যাচ্ছে, তাই তো? না, আদর্শিক জোটে হতে যাচ্ছে না। এটা সমঝোতাটা হচ্ছে সবার একটা মূল্যবোধের ভিত্তিতে